ন্যারেশন করতে গেলে কি কি লাগে? ন্যারেশন করতে গেলে বেশ কয়েকটা জিনিস লাগে। সেই ন্যারেশনে সেই উপাদানগুলো যদি আমি জোগাড় না করি তাহলে কিন্তু আমি ন্যারেশন করতে পারবো না। তো ন্যারেশনে পেয়ে অনেক ছেলেমেয়েই বা অনেক ছাত্রছাত্রীরাই একটু ভয় পেয়ে থাকে, কারণ ন্যারেশন করতে গেলে বেশ কিছু জিনিস দরকার হয়। তো আজকে আমি তোমাদের সামনে এসেছি, আমি লেকচারার প্রণব সেন, তোমাদের কাছে ন্যারেশনের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমার একটা পুরাতন একটা বিখ্যাত একটা গল্প, সেই গল্প থেকে এই ন্যারেশনগুলো প্রায় পরীক্ষায় পড়ে। তো সেই গল্প থেকে একটা ন্যারেশন, একজন নামী একজন রাইটারের, তার একটা সংলাপ নেওয়া, সেটা হচ্ছে জিম এবং ডেলার গল্প। এই গল্পটা আশা করি তোমরা সকলেই জানো। তো এই যে ক্লাসটা নিচ্ছি, এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা যে কোনো ক্লাসের জন্য, বিশেষ করে যাদের ন্যারেশন আছে, এই জন্য ন্যারেশনটা আমি আজকে তোমাদেরকে বিস্তারিত করে বোঝানোর চেষ্টা করব। এবং এটা ন্যারেশনটা তোমরা মন দিয়ে দেখবে। ভিডিওটা মন দিয়ে না দেখলে তুমি অনেক কিছু মিস করবে, কোনো রকম স্কিপ করবে না। তো আজকে আমি তোমাদেরকে ধাপে ধাপে বলি এবং ন্যারেশনটা কীভাবে সমাধান করি সেটা একটু দেখো। প্রথমে আসি, ন্যারেশন করতে গেলে কি কি লাগে। ন্যারেশন করতে গেলে সবার আগে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সেন্টেন্স। সাধারণত 4 প্রকারের সেন্টেন্সে এই টেন্সে বাক্য করা হয়। তার মানে টেন্সে বাক্য করা হয়। তার মানে প্রথম আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে টেন্স। এবং এই টেন্স, তোমার সব ধরনের টেন্স এখানে লাগে না। সাধারণত 4টা টেন্স এখানে ব্যবহার করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কয়টা টেন্সেই সাধারণত বেশিরভাগ সময় ন্যারেশনটা পড়ে। আর বাকি যে ন্যারেশনগুলো, সেগুলো সাধারণত দেখা যায় না। তো এই 4 প্রকার ন্যারেশন নিয়ে আমি তোমাদেরকে আজকে ভিডিওটা বানাবো এবং ক্লাসটা নেব। তো প্রথমে আমি বলি যে আমাদেরকে প্রথমে এই টেন্সটা একটু জানতে হবে। বিশেষ করে ন্যারেশন করতে গেলে প্রথমে টেন্সের একটা পরিবর্তন হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা তোমরা একটু নোট করে রাখো। আমি যে সমস্ত কথাগুলো আগে বলছি, তাহলে তুমি খুব সহজেই ন্যারেশনটা করতে পারবা। আর বিশেষ করে প্যাসেজ ন্যারেশন দেখলে যে ভয়টা লাগে, সে ভয়টা আজকে থেকে আর লাগবে না। তো তাহলে প্রথম আমাকে টেন্স লাগবে, এবং 4 প্রকারের টেন্স, যেটা পরিবর্তন হলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, এবং ফিউচার প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স। এই গেল মূল বিষয়। আর এছাড়া আর যে নিয়মগুলো আছে, যেমন প্রেজেন্ট থাকলে পাস্ট হয়। যেমন যদি উইল থাকতো তাহলে এখানে উড হতো, ওটা হচ্ছে একটা পাস্ট ফর্ম। এই জন্য তোমাকে আগেই বলেছি যে টেন্সে থাকবে তার বিপরীতে যাবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট। আবার যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে শ্যাল উইলের পরিবর্তে ওখানে উড শুড বসে। এইটাই তাহলে প্রথম আমাকে টেন্সটা জানতে হবে। টেন্সের পরবর্তী বিষয়টা আসছে, সেটা হচ্ছে আমাকে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ চিনতে হবে, এবং এর মধ্যে একটা ভার্ব আছে, সেই ভার্বের ব্যবহারটা জানতে হবে। তার মানে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ দুইটা কিন্তু আলাদা। এখানে আমি তোমাদেরকে একটা ন্যারেশন নিয়েছে, এটা একটু খেয়াল করে দেখো যে এই ন্যারেশনের দুই পাশে দুটো অংশ, যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর যে ইনভার্টেড কমার মধ্যে আছে সেটাকে বলে রিপোর্টেড স্পিচ, এবং ইনভার্টেড কমার বাইরে যেটা আছে সেটাকে বলে রিপোর্টিং স্পিচ। এই দুই জায়গায় দুটো ভার্ব আছে। এই ভার্বের পরিবর্তন হয় টেন্স অনুসারে, এই ভার্বের পরিবর্তন হয়। এই ভার্বের পরিবর্তনটাই মূলত ন্যারেশন। তো এই ভাবটা কিভাবে পরিবর্তন হয়, অর্থাৎ যখন আমরা বিশেষ করে যেটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ, ওর ভিতরে যে ভার্ব আছে ওই ভার্বের সাধারণত পরিবর্তন হয়। সেটা হচ্ছে প্রেজেন্ট, যদি বাক্যটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সাধারণত সেট বসে, সেটটাই বেশি ব্যবহার হয়। টোল্ডও বসে, এটা কালে ভদ্রে খুব কমই দেখা যায়, বেশিরভাগটাই সেটটা ব্যবহার হয়। যদি বাক্যটা ইন্টারোগেটিভ হয় তাহলে এখানে আক্সড ব্যবহার হয়। যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আক্সড ব্যবহার হয়। তারপরে ইম্পারেটিভ বাক্য, রিপোর্টিং ভাবটা উঠে গিয়ে বেশ কয়েকটা জিনিস বসে। যেমন আমরা জানি আদেশ, অনুরোধ, তারপরে তোমার কমান্ড, তারপরে রিকোয়েস্ট, তারপরে অর্ডার, তারপরে টোল্ড।
এরকম বেশ কয়েকটা আছে। তো তারপর প্রপোজ, এইগুলো সব আমরা ধাপে ধাপে শিখব। তবে সব থেকে বেশি ব্যবহার হয় সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে ওখানে টোল্ড, কমান্ড, অর্ডার্ড, রিকোয়েস্ট, প্রপোজ ইত্যাদি এই সমস্ত ভার্বের রূপগুলো ব্যবহার করা হয়। এবার আসো অবজেক্টিভ সেন্টেন্সে। অবজেক্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে প্রে বা উইশ এই কথাটা ব্যবহার করা হয়, প্রে বা উইশ। আর চতুর্থত এবং একদম শেষে যেটা আমাদের আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ ছড়ো এই দুটোর একটা ব্যবহার করা হয়। তাহলে আমি প্রথমে তোমাকে বললাম কী কী জানতে হবে। টেন্স জানতে হবে, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ এই দুটো জানতে হবে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব দুটোই জানতে হবে, অর্থাৎ ভার্বটাও জানতে হবে, স্পিচটাও জানতে হবে। এইবার আসো এরপরে আমাদের যেইটা জানতে হবে সেটা হচ্ছে ইনভার্টেড কমা। তার আগে তোমাকে আরেকটা জিনিস বলে নিই, সেইটা হচ্ছে তোমার সেন্টেন্স চিনতে হবে। অর্থাৎ এখানে মোট আইটেম আছে 5টা। টেন্স চিনতে হবে, রিপোর্টিং স্পিচ বা ভার্ব চিনতে হবে, তারপরে তোমাকে এখানে সেন্টেন্স চিনতে হবে, তারপরে তোমাকে এখানে সেন্টেন্স চেনার পর তারপরে তোমাকে চিনতে হবে ইনভার্টেড কমার ব্যবহার, আর তারপরে তোমাকে চিনতে হবে এখানে শব্দের কিছু পরিবর্তন হয় সেইগুলো। তাহলে এই 5 প্রকারের আমার জিনিস লাগছে। এই 5 প্রকারের জিনিস না জানলে তুমি নারেশনটা করতে পারবে না। এইবার সে ইনভার্টেড কমা। অ্যাসার্টিভ বাক্যে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। ইন্টারোগেটিভ বাক্যে ইনভার্টেড কমা উঠে গিয়ে সাধারণত ইফ বসে অথবা হুইদার বসে। আর যদি ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি শুরু হয় তাহলে এইগুলো বসে, হয় ইফ বসে, নয় হুইদার বসে, আর তা না হলে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ বাক্যে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, আর অপটেটিভ বাক্যে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। এক্সক্লেমেটরি বাক্যে ইনভার্টেড কমা উঠে গিয়ে আবার দ্যাট বসে। তোমার দ্যাট বসে 3 জায়গায়, টু বসে ইম্পারেটিভ সেন্টেন্সে, এবং ইন্টারোগেটিভ বাক্যে সাধারণত ইফ বা ডব্লিউএইচ বসে। তার মানে সেন্টেন্সটা আমার এখানে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ন্যারেশন করতে গেলে আমাকে আগে সেন্টেন্সে হাত দিতে হবে বা সেন্টেন্সটা বুঝতে হবে। এরপরে আসো শব্দের পরিবর্তন। অর্থাৎ বাক্য যখন এক স্থান থেকে আরেক স্থান পরিবর্তন হয়, এক মুখ থেকে আরেক মুখ পরিবর্তন হয়, তখন সেখানে আর একটা পরিবর্তন আসে, সেটা হচ্ছে শব্দের পরিবর্তন। যেমন কাম থাকলে গো হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হয় ইত্যাদি। এই সমস্ত রূপগুলো সাধারণত এটা বসে। এই ছিল মোট ন্যারেশনের বিষয়বস্তু। এখন এই ন্যারেশন করতে গেলে তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, যে জিনিসটা প্রথম দরকার, সেটা হচ্ছে সেন্টেন্স। অর্থাৎ ন্যারেশন করায় সেন্টেন্সের কারণে বাক্যের মধ্যে পরিবর্তন হয়, রদবদল হয়। যে যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনটা আমি তোকে বললাম। আর একটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে সাবজেক্ট বা কর্তার পরিবর্তন। ন্যারেশন মানে আমরা ন্যারেশন তো 2 রকমভাবে করি, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন দেওয়া থাকে, ইনডাইরেক্ট আমরা করি। আবার কখনো কখনো উল্টেও দিতে পারে, ইনডাইরেক্ট দেওয়া আছে, ডাইরেক্ট তোমাকে করে নিতে হবে। তো উল্টো করাটা কঠিন, সাধারণত আমরা যেটা শিখেছি ওইটা করাটাই খুব একটু সহজ। তাই এই সহজ জিনিসটাই অনেকের কাছে কঠিন মনে হয়। তো আমি তোমাকে এই বিষয়টা একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, তোমরা একটু শোনো। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমার অনেক ধসায় কেটে যাবে। তো যখন আমরা দুটো কর্তার মধ্যে বা দুজন ব্যক্তির মধ্যে যে কথোপকথন হয়, ওইটাই কিন্তু একটা ডায়লগ বা একটা ন্যারেশন, ওটা ডাইরেক্ট ন্যারেশন। এই কথাগুলো যখন তৃতীয় কোনো ব্যক্তি এটা যখন বর্ণনা করে বা বিশ্লেষণ করে, এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এই জন্য ন্যারেশনের মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়। তো আমি তোমাকে সেই পরিবর্তনটা আগে বলি। এবার এখানে মূল ন্যারেশনটা দেখো। এখানে মূল ন্যারেশনটা আসছে যে উইল ইউ বাই মাই হেয়ার সেড ডেলা। অর্থাৎ এখানে প্রথম কথাটা বলছে যে ডেলা এক ম্যাডামকে বলছে যে আপনি কি চুল কিনবেন, প্রথম বাক্য, এবং ইন্টারোগেটিভ। দ্বিতীয় বাক্য বলছে আই উইল বাই হেয়ার, আমি চুল কিনবো। তো বলছে আমি চুল কিনবো, এই জায়গাটা আমি একটু পরিবর্তন করে দিলাম, আমি চুল কিনেই দিই। যেহেতু এখানে আমি তোমার কথাগুলো মেলছে না, তাই আমি কথাটাকে একটু কেটে দিলাম, উইলটা বাদ দিয়ে দিলাম, আমি চুল কিনি। এই বাক্যটা দেখো প্রেজেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে গিয়ে পড়েছে বা অ্যাসার্টিভ সেন্টেন্স ফলো করেছে। আগেটা ফিউচার ইনডিফিনিট ছিল,
এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর যে আগেরটা ফিউচার ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভি করা, আগের বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ করা। তার মানে টেন্স আর সেন্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে গ্রামারের জন্য। তাহলে পরের কথাটা ছিল ম্যাডামের। পরেরটা বলছে দেখো, আপনার চুলটা খুলুন, টেক অফ ইয়োর হেয়ার, এই হ্যাট, আপনার টুপিটা খুলুন। তারপর বলছে লেট আস হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুক অফ ইট, এবং এটাকে আপনারা এক নজর দেখতে দিন। তাহলে যেহেতু এখানে দুটো বাক্য একসাথে জোড়া আছে, এই বাক্যগুলো সাধারণত ইম্পারেটিভ বাক্য বলা হয়। তাহলে ইম্পারেটিভ বাক্য করার যে নিয়মটা, আমি সেই নিয়মে করব। পরেরটা আছে যে লেট আস দিয়ে করা, অর্থাৎ আগেরটা তুমি ইম্পারেটিভ করো, পরেরটা ইম্পারেটিভ করবা, কিন্তু পরেরটা যেহেতু লেট দিয়ে শুরু করা, তাই প্রপোজ দিয়ে এখানে শুরু করতে হবে বা প্রপোজ দিয়ে লিখতে হবে। পরেরটা বলছে $20, মানে $20 দাম দিয়েছে, এটাও কিন্তু ওই ম্যাডামের কথা। কিন্তু পর এখানে তিনটে কথাই কিন্তু ওই ম্যাডামের কথা। শেষেরটা বলছে এটা যে গিভ মি ইট কুইক, গিভ ইট টু মি, বা গিভ ইট টু মি, এটাই দিই আমি এখানে, গিভ ইট টু মি, এটা আমাকে দিন, কুইক, তাড়াতাড়ি দেন, এটা ডেলা বলছে। তাহলে এখানে দেখো এই বাক্যটা ইম্পারেটিভ করা। তাহলে এখানে ইম্পারেটিভ বাক্য আছে, তারপরে তোমার ইন্টারোগেটিভ আছে, তারপরে অ্যাসার্টিভ আছে, আর বাকি দুটো নেই, অবজেক্টিভটা নেই, এক্সক্লেমেটরিটা নেই। তো এই কয়টা বাক্য আমি কীভাবে সমাধান করি সেটা একটু দেখো। যেহেতু প্রথম কথাটা ডেলার, তাহলে ডেলা কাকে বলছে? ম্যাডামকে বলছে। ডেলা সেড, এবার ডেলা কাকে বলছে? যে সরি, এটা যেহেতু ইন্টারোগেটিভ বাক্য করা, তাহলে আমাকে এখানে ডেলা বলছে ম্যাডামকে, এবং এটা ইন্টারোগেটিভ বাক্যের সমাধান করতে হবে। অর্থাৎ ডেলা আক্সড ম্যাডাম। পরেরটা দেখো, হুইদার অথবা ইফ, যে কোনো একটা, যেহেতু এই বাক্যটা ডব্লিউএস দিয়ে শুরু হয়নি, তাই তুমি হয় ইফ দিয়ে লিখবে, নয় হুইদার দিয়ে লিখবে। তাহলে আমি এখানে ইফ দিয়ে লিখলাম, ইফ। পরেরটা, যেহেতু এখানে মূল কর্তা আছে ইউটা আসলে ডেলাকে আমরা এখানে সি হিসেবে বলছি। তারপরটা উড হয়ে যাচ্ছে, শি উড বাই। এবার মাই হেয়ারটা, মাই মানে আমার চুল বলতে এখানে ডেলার চুল, তার মানে হার হেয়ার। তারপরে তাহলে উত্তরটা আসছে দেখুন, ডেলা আক্সড ম্যাডাম হুইদার বা ইফ শি উড বাই হার হেয়ার। পরেরটা আসছে, যেহেতু পরের কথাটা ম্যাডামের, আমরা এখানে একবারে ওই যে রিপোর্টিং যে ভাবটা আছে, ম্যাডাম সেড, এই অংশটা আমরা পরিবর্তন প্রথম করতে পারি, অথবা দেখে দিলে সমস্যা নেই। তো আমি একটু সহজ করে বলি, ম্যাডাম রিপ্লাইড দ্যাট, যেহেতু কথার উত্তরে কথা আসছে, সেটটা সরিয়ে আমরা এখানে রিপ্লাই দিলাম। সাধারণত প্রতি উত্তর সাথে সাথে উত্তর হলে, কথার যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেখানে তোমরা রিপ্লাই দিয়ে করবে। ম্যাডাম রিপ্লাইড দ্যাট, দ্যাট না, এবার টু, ম্যাডাম রিপ্লাইড, তারপর টু, এবার টুর পরে পরবর্তী যে ভার্ব আছে, এই ভার্বের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসলো, আগেরটা যেমন ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসলো, আর এটা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসলো। তাহলে এখানে বলছে যে ম্যাডাম, সরি আমার মাঝখানে একটা লাইন বাদ পড়েছে, সেটা হচ্ছে যে আই উইল বাই হেয়ার, আমি চুলটা কিনি। এই কথাটা কে বললো? এই কথাটা বললো কিন্তু ম্যাডাম। তাহলে ম্যাডাম রিপ্লাইড দ্যাট, সে চুল কিনবে। তাহলে আমি এখানে উইল দিয়ে করছে যে আমি চুল কিনবো। তাহলে এই বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা ওই টেন্স ধরেই করি। তাহলে এইবার উত্তরটা আসবে আমি তাকে ম্যাডাম, তাহলে শি, উইলটা হয়ে যাচ্ছে উড, শি উড বাই হেয়ার, সে চুল কিনবে। তার মানে ম্যাডাম রিপ্লাইড দ্যাট শি উড বাই হেয়ার। আশা করি আমি তোমাদেরকে বোঝাইতে পারছি। তারপরে দেখো পরের কথাটা আবার ম্যাডামের কথা, যে আপনার টুপিটা খুলুন। তাহলে ম্যাডাম এখানে রিকোয়েস্টেড, ডেলা না লিখে হার লিখলেও চলে, না লিখলেও চলে, অথবা ব্র্যাকেটে জি দিয়ে দেবো। ম্যাডাম রিকোয়েস্ট ডেলা, ইনভার্টার কমা উঠে গেল, টু বসলো, তারপর টু টেক, টুর পরে ভার্বের রূপ পরিবর্তন হয় না, তারপরে অফ, তারপরে ইয়োরটা হয়ে যাচ্ছে হার, তারপরে হ্যাড, অ্যান্ড। এবার অ্যান্ড দেওয়ার পরে যেহেতু পরবর্তী বাক্য লেট দিয়ে শুরু করা, তাহলে আমরা প্রপোজ দিয়ে করবো, অ্যান্ড প্রপোজড দ্যাট। এখানে আজটা আছে, আজটা এখানে আছে উই, তার মানে উইটা হয়ে যাবে দে। এবার দে শুড, যেহেতু প্রপোজের পরে আমরা জানি হয় শুড লিখতে হবে, নয় উড লিখতে হবে, নয় মাইট লিখতে হবে, নয় কুড লিখতে হবে। এই কথাটা যেন মনে থাকে, যখনই লেট দিয়ে বাক্য শুরু হবে তখন প্রপোজ দিয়ে করতে হবে। প্রপোজ দিয়ে করলে পরবর্তী বাক্যগুলো সাধারণত এখানে
উত্তরটা আসবে যে লেটটা উঠে গেল, প্রপোজ দ্যাট, তারপরে দে শুড হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুক অফ ইট। প্রপোজ দ্যাট দে শুড হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুক অফ ইট। পরের বাক্যটা দেখো, এখানে ম্যাডাম বলল যে সে $20। তো তারপরে আমরা এই জায়গায় একটা কথা লিখব, তারপর তিনি ডেলাকে বললেন, অর্থাৎ দেন শি বলতে ম্যাডাম, শি লিখে ব্র্যাকেটে এম লিখে দিই যাতে ম্যাডামটা বোঝা যায়। এবার যেহেতু ম্যাডামকে প্রস্তাব দিল, অফার্ড, তারপর ডেলা, এবার তারপরে অংশটা $20, $20, অথবা অফার্ড দ্যাট ইট ওয়াজ $20, এটাও লেখা যায়, কিন্তু এইটা আবার অনেক জটিল হয়ে গেল, আর একটা নতুন বাক্য হয়ে গেল। তার থেকে এখানে আমরা ডবল অবজেক্টটাই ব্যবহার করি, অর্থাৎ এটা 8 নম্বর স্ট্রাকচার, 9 বেসিক স্ট্রাকচার 8 নম্বর যে পড়লো। তার মানে বাক্যটা এইভাবে হবে, দেন শি বা ব্র্যাকেটে ম্যাডাম অফার ডেলা $20, তারপর একটা ফর হার হেয়ার, আমরা এই কথাটা একটু জুড়ে দিই তার চুলের জন্য। তারপর শেষের বাক্যটা একদম ডেলা দিয়েছে, এটাও ইম্পারেটিভ বাক্য। এবার ডেলা টোল্ড হার, এটা যেহেতু আমরা রিপোর্টিং যে স্পিচটা বলছিলাম সেই রিপোর্টিং স্পিচটা এখানে দেওয়া নেই, কিন্তু রিপোর্টিং স্পিচটা আমরা দিয়ে নিয়েছি। ডেলা তারপরে বলছে যে ডেলা টোল্ড হার টু গিভ, ডেলা টোল্ড হার টু গিভ ইট টু হার, তারপরে কুইক, এখানে যে মি আছে এই মিটা এখানে টু হার হয়ে গেছে, গিভ ইট টু মি, তারপরে কুইক, আর এখানে উত্তর হচ্ছে টু গিভ হার, বলছে টু গিভ ইট টু হার, তারপরে কুইক, তারপরে যা আছে তাই। তো এই যে সহজ করে আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম। তো ন্যারেশন করতে গেলে যে জিনিসগুলো লাগে সেগুলো তোমাদেরকে আমি বুঝালাম, এছাড়া আর কোনো কিছু লাগে না। এইগুলো করলে তুমি ন্যারেশনগুলো করতে পারবে। তো যে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তুমি বন্ধুর মধ্যে শেয়ার করে দিও এবং আমাকে ফলো করে দিও। ওকে, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে।